হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি গরমে আর কি বলবো বলো, পচতে যাচ্ছি, আর এমনি শারীরিকভাবে ভালোই আছি। আজকে অনেক দেরি করে এই ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে 13th জুন, আর এখন বাজে 9:15। রান্নাঘরে এসে গেছি এই কিছুক্ষণ হলো, আর ব্লিঙ্কিট থেকে তরমুজ এলো, আর বাচ্চুদা নিয়ে এসছে লিচু আর কালো জাম। তো বাচ্চুদা বললেন যে তরমুজ নাকি বাজার থেকে উঠে গেছে, এখন সিজন শেষ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিটে মানে অর্ডার দিলাম, দিয়ে গেল। কি বলবো বলো, যাই হোক। তো এই কালো জামগুলোকে ধুয়ে নুন মাখিয়ে জারিয়ে রেখে দিলাম, ওটা খেতে বেশি ভালো লাগে। আমার মাও তাই করতো। আর কালো জামের কথা আমাকে যে দুজন বলেছে, তাদের নামটা আমি সেদিনে বলতে পারিনি। একজন হচ্ছে মৌসুমী দত্ত, আর আরেকজন হচ্ছে সৈকত। এই দুজনে আমাকে ছবি পাঠিয়েছিল এবং আমাকে মানে মনে করিয়েছিল যে কালোজাম বাজারে এসে গেছে, তুমি কালোজাম ভালোবাসো, কালোজাম খাও। তো আমি ওই দুজনের নাম সেদিনে বলতে একদম ভুলে গেছি, মনে খেয়াল ছিল না। বললাম না, হারিয়ে গেছে। হোয়াটসঅ্যাপ এত আসে, কার মধ্যে কে কি ছবি পাঠিয়েছে সে আর মনে নেই। তো যাই হোক, ওই দুজনে আমাকে আবার জানিয়েছে, তাই জন্য আমি নামটা ভুলে যাওয়ার আগে তাড়াতাড়ি মেনশন করে দিলাম। আর আজকে পানির বাটার মশলাটা করব, রেসিপিটা তোমাদের দেখাবো। তাই জন্যে তার জোগাড় জানতি তো অবশ্যই করব। ম্যাগির মাংসটা বসিয়ে দিয়েছি। আমি এই রান্নাঘরের দরজার থেকে দাঁড়িয়েই তোমাদের সঙ্গে কথা বলে আস্তে আস্তে পেঁচু হটছি, দেখছো? এই যে ম্যাগির মাংসটা আর মাছটা বসিয়ে দিয়েছি। আর এখানে একদম ছত্রাকার হয়ে আছে কালো জাম, লিচু, তরমুজ সব। তো লিচুগুলোকে চটপট একটু ওই ডাঁটার থেকে খুলে একটা প্লাস্টিকে করে রেখে দেবো। কালো জাম অলরেডি ধোয়া হয়ে গেছে। আর তরমুজটা কি করে ফ্রিজে ঢোকাবো আমি জানি না, দেখা যাক। তো এই দেখে নাও। আর তারপরে আমি এখন পেঁয়াজ কেটে একদম একটু প্রিপারেশনটা মানে ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করি, তারপরে তোমাদের অবশ্যই রেসিপিটা দেখাবো। একদম সোজা করে করব, যাতে তোমরা সবাই করতে পারো। আর এখানকার অবস্থাটা একবার দেখো। এই দেখো লিচু, আর এই দেখো কালো জাম, এক বাটি 500 কালো জাম, আর এই এত বড় একটা তরমুজ। এই লিচুগুলোকে এখন ডালপালা থেকে ছাড়িয়ে একটা প্লাস্টিকে করে রেখে দিচ্ছি। আগেরবারও তাই করেছিলাম, তবে রাখতে সুবিধে হয় জানো তো ফ্রিজের মধ্যে। পেঁয়াজ আর টমেটোটা উপস্থিত কেটে নিয়েছি। এখন আমি এই যে কড়া গরম করছি। কি করে করছি দেখো, ভীষণ ইজিভাবে করব পানির বাটার মশলা। আর আমার তার সঙ্গে থাকবে ভাত, বাস আর কিচ্ছু না। তো ওইতেই আমার হয়ে যাবে। তো দেখো কি করে করছি। প্রথমে একটু তেল গরম করে কি করছি না করছি দেখে নাও। সাদা তেল একটুখানি গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এইগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তার সঙ্গে এই দেখো কাজু, আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, একসঙ্গে সব কিছু দিয়ে দিলাম। এইগুলোকে একটুখানি ভালো করে ফ্রাই করতে হবে। একেবারে মানে লালচে করে নয়, কিন্তু বেশ ভালো করেই ফ্রাই করে তারপরে এইটাকে ঠান্ডা করে বাটতে হবে। কি গরম যে হচ্ছে, কি বলবো, পুরো পচতে যাচ্ছি। প্রথম চটটা দেখলে তেলেতে আমি পেঁয়াজ, আদা রসুন বাটা, তোমরা আদা রসুন এমনি কুচিয়ে বা মানে থেঁতো করেও দিতে পারো, আর টমেটো আর কাজু এইগুলো দিয়ে একটু ভালো করে ফ্রাই করলাম। ফ্রাই করে যতক্ষণ না ওই আদা রসুনের গন্ধটা চলে যায় ততক্ষণ ফ্রাই করে ওটা আমি মিক্সিতে দিয়েছি। এখন একটু ঠান্ডা করে নেবো, নিয়ে ওটা একটা পেস্ট তৈরি করব। তারপরে নেক্সট পর্যায়ে চলে যাব। এখন আমি পনিরটাকে স্কোয়ার স্কোয়ার করে কাটবো, আর তারপরে নেক্সট পর্যায়ে চলে যাচ্ছি। এই যে পনিরটাকে আমি বড় বড় স্কোয়ারে কাটছি, কেননা পনির বাটার মশলাতে না খুব ছোটো ছোটোটা ভালো লাগে না, একটু দেখো বড় বড় করে কেটেছি। এইবারে সেই সেম কড়াতেই যেটুকু তেল বেঁচেছিল তাতে আমি একটু বাটার দিয়ে দিলাম। এই 1 টেবিল স্পুন মতো বাটার দিয়ে দিলাম। তোমরা কিন্তু গোটা রান্নাটাই বাটারে করতে পারো। এবার এতে দেখো আরও খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেইটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা মতো করব, একটু মানে নরম হয়ে গোল্ডেন মতো যেন হয়ে যায়, সেই মতো ভাজা ভাজা করছি। এতে এবার মশলা দেবো, ড্রাই মশলা। হলুদ দিলাম, জিরে দিলাম, ধনে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, গরম মশলা দিলাম, লাস্টে নুন দিলাম। দিয়ে এই মশলাটাকে একটু খুব ভালো করে কষতে হবে। এটা একটু টাইম নিয়ে খুব ভালো করে এটাকে মশলাটা রান্না করতে হবে। এবার দেখো ওই যে বাটা যে ব্যাপারটা ছিল, ওই কাজু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন, সেই যে মিক্সিতে ছিল সেটা মিক্সচারটা দিয়ে দিলাম। দিয়ে পুরোটাকে খুব ভালো করে এবার কষাবো। এবার এতে একটু জল দিয়ে দিলাম। জলটা ডিপেন্ড করছে তোমরা কতটা গ্রেভি রাখবে তার ওপর। তো জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। চান করে গেছি পুরো। যাই হোক, পুরো প্রসেসটা আমি পরপর বলে যাচ্ছি, করে যাচ্ছি। তোমরা আশা করি ফলো করছো, এবং ভীষণ ইজি, দেখছো তো
মানে এত ইজিভাবে আমি করি, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এই অবধি সব দেখে নিয়েছো, এইবারে কিন্তু আমি নেক্সট পার্টটা করছি। আর আমি অয়েল আর বাটার দুটো মিক্স করে করেছি, তোমরা কিন্তু চাইলে এটা পুরোটা বাটারে করতেই পারো। তো চলো নেক্সট কি অ্যাড করছি দেখো। তো ঢাকাটা খুললাম, আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার ফ্রেশ ক্রিম অ্যাড করছি। দেখো ফ্রেশ ক্রিমটা অ্যাড করে এটাকে ভালো করে একটুখানি মিক্স করে এই 1-2 মিনিট মতো একটু রান্না করে নিয়েই আমি এতে পনিরের পিসগুলো দিয়ে দেবো। পনিরের পিস কিন্তু আগের থেকে ভাজার কোনো দরকার নেই, তাহলেই শক্ত মতো হয়ে যায়। পনিরের পিসটা দিয়ে এটা কিন্তু একটু রান্না হতে দেবো, বেশিক্ষণ লাগে না, এই ঢাকা দিয়ে একটু রান্না হতে দেবো। এই দেখো রান্নাটা আমার অলমোস্ট একদমই প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। গ্রেভিটা অনেকটাই থকথকে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এই যে আমি বলেতে দেখো নাবিয়ে নিয়েছি, ওপরে একটু জাস্ট গার্নিশিংয়ের জন্য ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি। পনির বাটার মশলা আমি আমার মতো করে কেমন করে করলাম সেটা তোমরা দেখলে, এবং তোমরা অবশ্যই কিন্তু ঠিক এইভাবে ট্রাই করে দেখো, অসাধারণ খেতে লাগে। আর শুধু বাটারটা একটু বেশি তোমরা দিতেই পারো, আর ওপরে লাস্টে ধনেপাতা কুচিয়ে দেবে। আমার ধনেপাতাটা নেই বলে আমি ধনেপাতাটা দিতে পারিনি। আর কাসুরি মেথিটা আমি ইউজ করি না কখনো, আমি পছন্দ করি না। আর গোটা গরম মশলা একদম প্রথমে তোমরা বাটারে দিতেই পারো, সেটাও আমি পছন্দ করি না বলে দিইনি। আমি গোটা মানে গরম মশলা গুঁড়ো দিয়েছি। তো খেতে কিন্তু কোনো তফাৎ পড়ে না এবং ভীষণই ভালো খেতে হয়, খুবই টেস্টি। তোমরা এইভাবে একবার করে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের করতে ইজি লাগলো কিনা এবং খেতে কেমন লাগলো। নিশ্চয়ই তোমরা অনেকেই করো, এটা এমন কিছু একটা মানে কি বলবো আনইউজুয়াল রেসিপি না, খুবই কমন। পনির বাটার মশলা অনেকেই করে বাড়িতে, কিন্তু তাও আর কি আমি আমার মতো করলাম। এবং এটাও চাইবো যে তোমরা এইভাবে একবার অন্তত ট্রাই করে আমাকে একটু জানিও। আর সকালবেলা ভাত আর এইটা বাস, আর কি চাই বলো। আর এই যে এখানে ভাত আমার প্রায় হয়েই গেছে, আমি গ্যাস অফ করেও দিলাম। আর ম্যাগির মাংসটাও এবার বন্ধ করে দেবো। আর আমার কোনো কাজ নেই, এবারে শুধু গোটা কত ফলমূল কাটবো, কেটে আমি চলে যাচ্ছি বাইরে ব্রেকফাস্ট খেতে। আর পাচ্ছি না, এখন 10টা বাজে জানো, পুরো মানে চান করে যাচ্ছি। আর তোমরা অনেকেই কেবল বলো কেবল ঘাম মুছবে, পাশে কিছু রাখবে। এই যে আমার রয়েছে, এই যে টাওয়েলটা রয়েছে, এইতেই আমি কেবল ঘাম মুছি। তা না হলে তো এতক্ষণে মানে তোমরা আমাকে আর দেখতে পেতে না। এই যে ব্রেকফাস্টের জন্য একটুখানি ফল কেটে নিচ্ছি। এই পেঁপেটা ব্লিঙ্কিট থেকে দিয়েছিল, জঘন্য জানো, শক্ত ইঁট একেবারে, ছাড়িয়ে পিস পিস করছি, বাট আমার মনে হয় না এটা আমি খেতে পারবো। আমটা খুবই ভালো দিয়েছে, হিমসাগর আম। তো বাস এই আমও কেটে নিলাম, আর পেঁপেটা তো জানি খরচের খাতায়। আর এই একটু লিচু ছাড়িয়ে নিচ্ছি, আর তরমুজটাও কাটবো। দেখো তরমুজটা কি বিরাট, এটাও ব্লিঙ্কিট থেকেই আনা। যাক তরমুজটা লালই আছে। উফ বাপরে বাপ, কি গরম কি গরম গো। রান্নাঘরের সমস্ত পাট মিটিয়ে আলো নিভিয়ে চলে এসেছি আমার ফ্রুট বোল নিয়ে। এই যে দেখে মনে হচ্ছে অনেক খাবো, তাই না? আসলে তা না, আমের আটিটা রয়েছে তো তলায়, ওই জন্য জিনিসটা উঁচু হয়ে গেছে। উফ কি কি নিলাম দেখলে তো। আর পেঁপেটা তো আমার মনে হয় না আমি খেতে আদৌ পারবো, শক্ত আছে, একটু আধকাঁচা টাইপের আর কি, এখনো পাকেনি। আর এই যে আমার ছোট মেয়েকে দেখে নাও, আজকে আলাদা করে দেখানো হয়নি। এই যে আমার ছোট মেয়ে ভেতরে পাখা চলছে, এখানে এসে বসলো, দেখেছ কি অবস্থা। আবার গিয়ে পাখাটাকে বন্ধ করে আসি। কি রোদ কি রোদ। কালকে বিদিশা আমাকে হঠাৎ বলল ওদের ওখানে বৃষ্টি পড়ছে। ওদের ওখানে মানে ও কিন্তু আমার বাড়ির খুবই কাছে থাকে, ওই অ্যাক্রোপলিসের কাছে থাকে, সেখানে বৃষ্টি পড়ছে। আমি তো ভাই আমার এখানে কোথাও কিছু দেখতে পেলাম না, ওদের ওখানে ছিটে ফোঁটা কিছু হয়েছে। তবে অবশ্য এটা বললো যে হয়েও কিন্তু কোনো ফায়দা হয়নি, কিছুই না, কোনো গরম হাওয়া মানে কোনো ঠান্ডা হাওয়াও না, কিছু না। ও আবার বৃষ্টি দেখে জানলাটা খুলে দিয়েছে, কিন্তু কিছুই হয়নি। বসি খেতে। উফ বাপরে বাপ। সেদিনে যে কমেন্টটা পড়েছিলাম না, ওই যে একজন আমাদেরই পরিবারের বর অত্যাচার করে আর ননদ অত্যাচার করে, ঠিক সেম কাহিনী আমাকে আর একজন লিখেছে আজকে, এবং সে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে বলেছে। দাঁড়াও এটা রাখি ক্যামেরাটা। হ্যাঁ, সে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে বলেছে। অলমোস্ট একই রকম সিচুয়েশান, একই রকম মানে কাহিনী, একটু অদল বদল আছে। মানে আগের জনের যেরকম বিয়ের 5 মাসের মধ্যেই শাশুড়ি মারা গিয়েছিলেন, এর ক্ষেত্রে হচ্ছে 5 বছরের মাথায় শাশুড়ি মারা গেছে। আর এরও 18 বছর বয়সে বিয়ে হয়ে গেছিলো, এখন তার 30 ইয়ার্স বয়স এবং কোনো ছেলে মেয়ে নেই।
আর হাজব্যান্ড ভীষণই টর্চার করে, এবং হাজব্যান্ড ওর থেকে 14 বছরের বড়। বিশাল। কিন্তু বুঝতে পারলাম না যে বিয়েটা কি করে হলো। এত বড় একটা মানুষের সঙ্গে কখনো মানে মানসিক হয় জানি না। আগেকার দিনে অবশ্য হতো। আমার মা আর বাবার মধ্যে 10 ইয়ার্সের তফাৎ ছিল। আমার দাদু দিদিমার মানে আমার দাদু আর দিদু তাদের মধ্যেও শুনেছি এরকম বোধহয় 13-14 ইয়ার্স না 15 ইয়ার্সের তফাৎ ছিল। আগেকার দিনে হতো, বাট এটা তো আর আগেকার দিন না। এখনকার মানসিকতা মানে চাহিদা বা সব কিছুই এখন বদলাচ্ছে, মানে দিনে দিনে বদলাচ্ছে। সেখানে একজন 14 বছর বড় বয়স্ক ভদ্রলোকের সঙ্গে, জানি না, যাই হোক, সেটা তার ব্যাপার, তার বাড়ির ব্যাপার, কিন্তু সে এখনো অবধি অত্যাচারিত হয়েই চলেছে। তো আমার এটা মানে শুনে মনে হলো, ও বললো যে আমারও সেম অবস্থা, তুমি একটু এটা শেয়ার করতে পারো, কিন্তু ওর নাম ধাম ইত্যাদি প্রাইভেট রাখতে বলেছে। অবশ্যই অবশ্যই, সেটা আমি বলছিও না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আজকে যেজন লিখেছে তার তো অনেকটাই উপায় রয়েছে। তার আবার ছেলেমেয়েও নেই কিছু না, যে ছেলেমেয়ে থাকলে আটকে পড়ার ব্যাপার একটা হতেই পারে অনেকের ক্ষেত্রে, কিন্তু সেটা যখন নেই তখন তোমার তো মানে চারদিক খোলা। তুমি কেন পড়ে পড়ে মার খাচ্ছ, কেন পড়ে পড়ে অত্যাচারিত হচ্ছ, আমি তো বুঝতে পারছি না। থানায় ডায়েরি করো, দিয়ে ল অ্যান্ড অর্ডারের হেল্প নাও, নিয়ে নিজে কিছু করো। তুমি কতদূর কি লেখাপড়া করেছো আমি জানি না। আর লেখাপড়ার থেকেও হচ্ছে টুকটাক কাজ, টুকটাক ব্যবসা এখন কিন্তু সবাই করছে। অনেক গ্রামগঞ্জের মহিলারাও কিন্তু অত লেখাপড়া কিছুই জানে না, কিন্তু তাও তারা নিজের পায়ে স্বনির্ভর হচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে। তা তুমি সেই দিকে চেষ্টাটা করো। আমি বলবো এখনও 30 বছর বয়সে এসে পৌঁছেছো, এখনও তোমার প্রচুর বয়স পড়ে রয়েছে, সামনে অনেকটা মানে দিন তোমাকে অতিবাহিত করতে হবে। এবং এই ভদ্রলোকের সঙ্গে টানা বৃদ্ধ বয়স অবধি আমার তো খুব ডাউট আছে। তোমার যা মেসেজ পড়লাম, সব থেকে বড় কথা তুমি নিজেও লিখেছো কারুকে কখনো পাল্টানো যায় না। এক্স্যাক্টলি। তা তুমি যখন সেটা বুঝতেই পারছো, তোমার হাজব্যান্ড যখন এরকম, তাকে তুমি জীবনে পাল্টাতে পারবে না। তোমার যেটা চিন্তাধারা তার কিন্তু 14 বছর আগেকার চিন্তাধারা। এটাকেও চিন্তা করো, বয়স কিন্তু একটা ব্যাপার। তোমার এনার্জি লেভেল যা থাকবে, তোমার চয়েস, তোমার চিন্তাধারা, তোমার ভক্তি যা থাকবে, ওনার কিন্তু 14 বছর আগেকার চিন্তাধারা নিয়েই চলছেন। তো কেন পড়ে পড়ে মার খাচ্ছ ভাই, কেন এরকমভাবে অত্যাচারিত হচ্ছ আমি তো জানি না। আমি মানে বুঝতে পারি না। আমি মেয়েদের প্রত্যেকটা মেয়েকে আমার মনে হয় যে এটা নিয়ে একটা মানে রীতিমতো এটা একটা মানে আলোচনার বিষয়, যে কেন মেয়েরা এরকমভাবে অত্যাচারিত হবে, কেনই বা তারা এত সহ্য করছে। যেখানে আমাদের দেশের মেয়েদের ল অ্যান্ড অর্ডার কিন্তু অনেকটাই স্ট্রং, মানে মহিলাদের জন্য অনেক ল অ্যান্ড অর্ডার আছে, তো সেইগুলোর হেল্প নিয়ে কেন টাইট দেওয়া হচ্ছে না এইসব লোকগুলোকে, যারা অযথা তাদের স্ত্রীদের এরকমভাবে মানে অত্যাচারিত করে। তাদের এতটা সাহস হচ্ছেই বা কী করে আমি তো বুঝতে পারছি না। কেননা মেয়েরা সেই সাহসটা জোগাচ্ছে, তাই জন্যই তো তারা এত সাহস পাচ্ছে। আর এইরকম ঘরের মধ্যে সিচুয়েশন না, তুমি নিজে যদি একা হ্যান্ডেল করতে না পারো, তুমি একা হ্যান্ডেল করতে পারলে আর কারুকে ইনভলভ করার প্রয়োজন পড়ে না। আমি নিজে যেরকম আমি নিজে একা হ্যান্ডেল করেছিলাম, আমি কিন্তু কারুর সাহায্য নিইনি এবং কারুর ওপর ডিপেন্ডেন্ট ছিলাম না এবং কারুরকে ইনভলভও করিনি। কিন্তু সেটা যদি কারুর না হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে আরও 5 জনকে ইনভলভ করা উচিত এবং এই জিনিসটাকে ফাটিয়ে দেওয়া উচিত, মানে আউট করে দেওয়া উচিত। ঘরের মধ্যে জিনিসটাকে পুষে না রেখে অত্যাচারিত হচ্ছি, মাপ খাচ্ছি, লাঞ্ছনা খাচ্ছি, এই সবগুলো ঘরের মধ্যে আটকে না রেখে জাস্ট আউট করে দাও, যাতে সেই লোকটাও সমাজের মাঝখানে মানে দাঁড়াতে না পারে, সেও যেন সবার কাছে পরিচিত একটা মুখ হয়ে যায় যে এই লোকটা তার ওয়াইফকে এরকমভাবে মারধর করে, টর্চার করে। মহিলা সমিতি আছে, অনেক কিছু এখনকার দিনে হয়ে গেছে যেগুলোর হেল্প কিন্তু অবশ্যই তোমরা নিতে পারো।
লেখাপড়া বেশি দূর করো কি না করো যাই হোক, কিন্তু তুমিও তো তোমার মা বাবার একটা রাজকন্যা, সবাই তাই থাকে। এবং সেই মা বাবা তোমাকে যতদূর সম্ভব চেষ্টা করে মানে যথাসাধ্য তাদের দিয়ে তোমাকে বড় করেছেন। একটা লোকের কাছ থেকে মার খাওয়ার জন্য তো নয়। তুমি এই যে লোক মানে ভদ্রলোকের কাছে মার খাচ্ছ বা এরকমভাবে অত্যাচারিত হচ্ছ, এটা মানে তুমি তোমার নিজেকে এবং তোমার বাবা মাকেও মানে তাদের রেসপেক্টটাকেও জলাঞ্জলি দিচ্ছ। তারা তোমাকে যে জন্ম দিয়ে বড় করলো এই মার খাওয়ার জন্যে। আর এই টাইপের লোকগুলোকে না পুরো চাপকে সোজা করে দিতে হয়, চাপকে সোজা করে দিতে হয়। সেই রকম মেয়ের পাল্লায় পড়লে না একদম টাইট হয়ে যেত। এত দূর এগোনোর সুযোগটাই পেত না। আর এই যে অপয়া ফপয়া এগুলো কি, হোয়াট ননসেন্স। যে মানুষটার যে দিনে যাওয়ার দিন সে এমনিও যাবে অমনিও যাবে। অমনি বউ এসছে বলেই সে মরে গেল। বউ যদি না আসতো তাহলে কি আর সে মরতো না, অমর হয়ে বসে থাকতো? এরকম কি কোনোদিন হয়েছে কারুর? তাহলে তো আমার মা যে চলে গেল, তাহলে তো এবার বলা যায় আমিও মার জন্য অপয়া, যে আমার মা চলে গেল। এত করলাম এত এ করলাম, আমিও নিশ্চয়ই অপয়া যে আমার মা চলে গেল। সত্যি মানুষের মন এত নিচু না। এগুলো একটা কোইন্সিডেন্ট যে হ্যাঁ সে বউ হয়ে এসেছে, আরে ভাই তার 5 মাসের মধ্যেই মারা গেল, কি 5 বছরের আমার আজকে যে লিখেছে তার 5 বছর পরে মারা গেছে। তাহলে কি সারে ভাই মানে মানুষ কি মরবে না? 5 বছর পরে মারা গেছে তাতেও সমস্যা। তাহলে কি অমর হয়ে থাকবে? নাকি এটাই আশা করে যে একটা মেয়েকে নিয়ে আসছি বাড়িতে, আমার বাড়ির লোকেরা সব অমর থাকবে, সে সেই জাদুকাঠি নিয়ে আসছে নাকি? মেয়েটির যদি আজকে বাবা মা বা নিজের খুব ক্লোজ কেউ মারা যায়, তাহলে তো ওই জামাইটাকেও বলা হবে যে এটা অপয়া লোক, অপয়া ছেলে, জামাই হয়ে এসে জুটেছে তাই বাড়ির থেকে আমাদের একজন মারা মানে চলে গেল, সেটাই বলা উচিত। প্রত্যেকটা মেয়ের এই জন্য না স্বনির্ভর হওয়াটা খুব দরকার, স্বনির্ভর হওয়াটা খুব দরকার। আর এই কারণেই আজকালকার ছেলেমেয়েরা কিন্তু এই বিয়ের দিকে যেতে চাইছে না। আজকে যেজন লিখেছে তার 30 বছর বয়স, এখন এমন কিচ্ছু বিশাল একটা বয়স হয়ে যায়নি, তোমার এখন সামনে বিরাট ভবিষ্যৎ পড়ে রয়েছে। তুমি প্লিজ এই ননসেন্সগিরির থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে নিজে কিছু একটা করবার চেষ্টা করো, করে নিজের জীবনটাকে হ্যাপিলি কাটাও। কে কতদিন ধরে বাঁচবো আমরা জানি না, কে কতটুকু আয়ু নিয়ে এসেছি আমরা জানি না। সেই দিনগুলো কেন এইসব ফালতু ঝামেলায় নষ্ট করবে বলো? যাই হোক, আমায় শেয়ার করতে বলেছে তাই শেয়ার করলাম এবং আমার মতামতটাও জানালাম। খুব কষ্ট হয়। আর একটা নিজে মেয়ে হিসেবে আর একটা মেয়ের এরকম সহ্য করার ব্যাপারটা শুনলে খুব রাগও হয়, সত্যি বলছি। লোকগুলোকে ধরে একদম না মানে উচিত শিক্ষা দিয়ে দেওয়া উচিত। এগুলো গলায় চাদর দিয়ে বিয়ে করতে আসে, আংটি ঘড়ি ইত্যাদি ইত্যাদি সবগুলো বেশ পাওনা থাওনা হয়ে যায়, তারপর যখন ঘরে চলে যায় তখন এইসব রূপগুলো বার করে। পেঁপেটা খাওয়া যাবে না, ইস শক্ত ইট, ছি। যাক আমটা খেয়ে নি, জানি আবার অনেক ছেলেরা এটাতে আবার কমেন্ট ব্যাক করবে আমাকে। আমি সব ছেলেদের কথা তো বলছি না, এই সব লোকেদের কথা বলছি যারা অত্যাচার করছে তাদের কথা বলছি। সব ছেলে তাই বলে যে খারাপ 100 বার সেটা নয়, কখনোই আমি বলবো না যে সব ছেলেই খারাপ, মোটেই না। প্রচুর ছেলে আছে যারা ভীষণই ভালো এবং তাদের দেখে অন্তত এইসব লোকগুলো শেখা উচিত। আর এই সব লোকগুলো যেগুলো এই মারধর করছে অমুক করছে সেগুলো কিন্তু বউদের থেকে না অনেক বড়, দেখছি তাই আমি, প্রচুর বড়। এদের এই জন্য না মানে লাজ লজ্জাটা কম থাকে বোধহয়। আর যদি একটু বয়সটা কাছাকাছি থাকে তাহলে একটা দেখবে বন্ধুত্বপূর্ণ ব্যাপার হতেই পারে। আর এইগুলো সব 14 বছর 10 বছর 11 বছর 12 বছর 7 বছর এরকম বড়
এইগুলো লাজ লজ্জার বালাই নেই। বুড়োটা মানে মানসিকতাটা অনেক কি বলবো মানে ফারাক হয়ে গেছে, মানসিকতার ফারাক হয়ে গেছে, আর ম্যাচ করে না। 30 বছর বয়স, এর হাজবেন্ড 14 বছরের বড়, তার মানে কি 44 বছর বয়স, 44। তার সঙ্গে 30 বছরের একটা মেয়ের কখনো মেলে? সে তো সবসময় নিজেকে আপার হ্যান্ড মনে করবে। সব তো চলতেই থাকবে, তাই না? ঘরে ঘরে এইসব হয়। এখন আমার এই পরিবারের দৌলতে যা দু একজন আমার সঙ্গে শেয়ার করছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাট এরকম খুঁজে বেড়ালে কত যে পাওয়া যাবে তার নেই ঠিক। চলো আমি খেয়ে নিই, আমটা খেয়ে তাড়াতাড়ি চানটা করি, করে দেখি প্লাম্বারটাকে একবার ফোন করে যে ও কলটা আনলো কিনা। এই যে ম্যাগি দেখছি নিজের থেকে গেছে, ও বাবা দেখেছ? 11টা 15 চান করে এসে তাড়াহুড়ো করে আগে ম্যাগিকে খেতে দিয়ে দিলাম। মহিলার কাণ্ড কারখানা তোমাদের একটু দেখালাম, দেখলে তো? এলো বিট দর্পে, আমি ভাবলাম খেয়ে নেবে বোধ হয়। শুধু মাংস দিয়েছি, মাছ সেদ্ধ দিয়েছি, ভালো করে শুঁকে টুকে বাস ওই দেখো চলে গিয়ে বসলো। খেতেও জানেই না, আমাকে বসতে হবে এখন, দিয়ে তারপরে উনি খাবেন। প্রথমটা আমাকে হাতে করে একটু স্টার্ট করাতে হবে, উনি গন্ধ শুঁকবেন, এইসব কাহিনী করার পর তারপরে উনি খাবেন। আর আমি এদিকে চানটা সেরে নিলাম, গরমে মরে যাচ্ছিলাম জানো। উফ কি যে গরম হচ্ছিল কি বলবো। আর আমাকে এক একজন কমেন্ট দিচ্ছ যে তুমি যে আঁকছো মানে ফ্যাব্রিকের কাজ করছো সেইগুলোকে আমাদের দেখাও যে তুমি করছো। আমি বলেই দিয়েছি আমি টিউটোরিয়াল করি না, তবে হ্যাঁ একটা ব্লগে আমি অবশ্যই আমার কি কি ইকুইপমেন্টস আছে, রং কি কি ব্যবহার করি না করি, কিরম তুলি ব্যবহার করি, সেইগুলোর আমি একটা তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। কিন্তু করছি এই জিনিসটা আমি দেখাবো না, কারণ আমি তো টিউটোরিয়াল দিতে বসিনি, তাই না? আমি তো বলেই দিয়েছি যে আমি নিজের মনে করি এবং অনেক কনসেন্ট্রেট করে করি। তবে আমি আমার জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো। চলো এখন বসে একটু ফ্যাব্রিকের কাজ করি। সোহিনীর একটা মানে দোয়া আর কি, দুটো কুর্তির, একটা কুর্তি প্রায় শেষ হয়ে এসছে, 90% শেষ হয়ে গেছে, 90 কেন 95% শেষ হয়ে গেছে। আর অল্প একটু টাচ আপ করবো, একটু হাতেতে একটু কাজ করবো, এইসব করে তারপরে তোমাদেরকে ফিনিশ প্রোডাক্টটা দেখিয়ে দেবো। তো চলো এখন সেটাই করি। আর তার মধ্যে 11:30টা একটু বাজুক, তারপরে মহিলাটাকে ধরে খাওয়াবো। সব ফেলে আবার মহিলাকে খাওয়াতে বসেছি, যাকে আজকে খাচ্ছে, এই এক আমার মানে শান্তি। আর এই দেখো খালি বল, ম্যাগি পুরো খেয়ে নিল, তোমাদের দেখিয়েছি বাটিটা একদম পুরো খালি। আর যখনই সব কিছু তাড়াতাড়ি খেয়ে নেয় না, তখন কি জানি আমার মনে হয় আহারে আরও দিলে হতো বোধহয়, কিন্তু আরও যদি আমি দিতামও কিন্তু সেটা খেত না। কিন্তু ওই আর কি দেখে মনে হয় না যে আরেকটু দিলে হয়তো হতো। যাকে প্রায় এতটা মতো সলিড মাংস আর 1 পিস মাছ সেদ্ধ পুরোটা খেয়ে নিয়েছে চাটপট, তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখিয়ে পুরোটা খেয়ে তারপরে মহিলা ওই ঠান্ডা জল খেয়ে এখন এই যে এই দেখো রিল্যাক্স করে বসে আছে। আর ওর সামনে একটু ট্রিট দিয়েছি, যেহেতু সব কিছু খেয়ে নিয়েছে বলে ছোট ছোট ওই এর মতো আর কি, বিস্কুট টাইপের আর কি ও ট্রিট, সেটা দিয়েছি। সেও মহিলা খাচ্ছে না, পেট তো ভর্তি, আর কত খাবে। আর আমি বসে গেছি ফ্যাব্রিকের কাজ নিয়ে, তো সেটাই করি বসে আর কি। চলো এই যে তোমাদের আবদার এত যে তুমি কাজ করছো সেটা দেখাও, তাই ভাবলাম ঠিক আছে চলো অল্প একটু দেখিয়েই দিই। এই যে হাতে বর্ডার দিচ্ছি গোল্ডেন দিয়ে, আমি হাতে গোল্ড বর্ডার দিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেননা তোমরা অনেকেই চাও যে আমি কাজ করছি সেটা দেখতে। তো এই যে হাতে আমার ব্রাশ রয়েছে, আর এখানে এই যে এটা গোল্ডের বটল। তো এরকম বড় বড় কালারই আমি কিনি, কেননা এত কাজের মধ্যে না ছোট ছোট শিশি চলে না ঠিক। তো যাই হোক, তো চলো কাজটা করি। 1টা বাজলো, এবারে সব র্যাপ আপ করবো। এই যে দেখো এখানে কি অবস্থা, তোমাদের এমনি দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো সব ছত্রাকার হয়ে আছে ডাইনিং টেবিলের ওপর, সব ছড়ানো, দেখেছো কি অবস্থা। এগুলোকে সব এখন তুলবো, সব গুছিয়ে রাখবো, রেখে ইটিং শো করতে বসবো খাওয়ার। তো এই ভিডিওটাকে এখন শেষ করে দিচ্ছি, ওঠার আগেই শেষ করে তারপরে উঠছি। যদি আজকের ভিডিও ভালো লাগে, যদি আজকের রেসিপি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।